আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে তোমাদের মধ্যে আরো একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি মানবিক জ্ঞানের পক্ষ থেকে, এবং সেটি হচ্ছে সমাজবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান। এই অধ্যায়ের এমসিকিউ সলভ ক্লাস। আমরা এখন এমসিকিউ সলভ করব এই অধ্যায়ে। এখানে মোটামুটি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো একত্রিত করা হয়েছে পুরো অধ্যায় থেকে। আশা করি তোমাদের ফাইনাল পরীক্ষায় এখান থেকে তোমরা কমন পাবে। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সমাজবিজ্ঞানের দৃষ্টিতে কোনটি সামাজিক প্রতিষ্ঠান? সমাজবিজ্ঞানের দৃষ্টিতে সামাজিক প্রতিষ্ঠান হবে সমাজ। বিদ্যালয়, মসজিদ বা রাষ্ট্র সামাজিক প্রতিষ্ঠান হবে না। সামাজিক প্রতিষ্ঠান বলতে নির্দেশ করে আমরা দেখি কি কি বলা হয়েছে। সমাজের প্রচলিত বিধি, হ্যাঁ। কর্মপদ্ধতি, না। সামাজিক প্রতিষ্ঠান কর্মপদ্ধতি নির্দেশ করে না। এবং 3 নাম্বার হচ্ছে মানুষের মাঝে প্রতিষ্ঠান সম্পর্ক, মানে মানুষ এবং প্রতিষ্ঠানের সম্পর্ক আসলে। তো এখানে সামাজিক প্রতিষ্ঠান বলতে নির্দেশ করে 1 ও 3, মানুষ, প্রতিষ্ঠানের সম্পর্ক এবং হচ্ছে তোমার সমাজের প্রচলিত বিধি। এরপরে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার প্রশ্ন, বিবাহ কি? বিবাহ কি? আমরা সামাজিক প্রতিষ্ঠান অধ্যায়ে পড়েছি বিবাহ একটি সামাজিক চুক্তি, এবং হ্যাঁ, আমাদের উত্তর হচ্ছে এ, বিবাহ একটি সামাজিক চুক্তি। 4 নম্বরে রয়েছে, সমাজকে টিকিয়ে রাখা কিসের বৈশিষ্ট্য? সমাজকে টিকিয়ে রাখা এটা বিবাহের বৈশিষ্ট্য, এটি কোনো ইমাম, পুরোহিত বা রাজনৈতিক নেতার বৈশিষ্ট্য নয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি, বর্তমান সমাজে জনপ্রিয় বিবাহ রীতি কোনটি? বর্তমান সমাজে জনপ্রিয় বিবাহ রীতি হচ্ছে একক বিবাহ রীতি। হ্যাঁ, বর্তমান সময়ে বহু বিবাহ আসলে কেউ পছন্দ করে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি 7 নাম্বার প্রশ্ন, যে পলিগ্যামি কোন ধরনের বিবাহ? পলিগ্যামি হচ্ছে বহু বিবাহ। এটা তোমরা তোমাদের মানবিক জ্ঞানের যে স্লাইড আছে, স্লাইডে এইগুলো তোমরা পেয়ে যাবে এই তথ্যগুলো। এরপরে আছে 8 নাম্বার প্রশ্ন, একজন পুরুষের সঙ্গে একাধিক মহিলার বিবাহকে কি বলে? একজন পুরুষ একাধিক মহিলার সঙ্গে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সেটাকে আমরা বলবো বহু স্ত্রী বিবাহ। স্বামী একজন, স্ত্রী হচ্ছে একের অধিক, তাহলে সেটা বহু স্ত্রী বিবাহ। এরপরে হচ্ছে পলিজিনি শব্দটি কোন ভাষার? পলিজিনি শব্দটি হচ্ছে গ্রিক ভাষার শব্দ। এরপরে আমরা দেখব 10 নাম্বার, একাধিক মহিলা ও একাধিক পুরুষের মধ্যে অনুষ্ঠিত বিবাহকে কি বলে? আমরা জানি যে একের অধিক পুরুষ এবং একের অধিক নারী যদি একে অপরকে বিবাহ করে, তাহলে সেটাকে বলা হয় গোষ্ঠী বিবাহ। এরপরে প্রশ্ন 11, কোন জাতিগোষ্ঠীর মাঝে বহু স্বামী বিবাহ ভিত্তিক, কোন জাতিগোষ্ঠীর মধ্যে বহু স্বামী বিবাহ ভিত্তিক পরিবার চালু ছিল? এটা হচ্ছে টোডা। টোডা জাতিগোষ্ঠীর মধ্যে বহু স্বামী বিবাহ ভিত্তিক পরিবার চালু ছিল, অর্থাৎ টোডা বা জাতি যে মহিলারা ছিলেন, তারা যে নারীরা ছিলেন, তারা একাধিক স্বামী রাখতেন আর কি। এরপর আমরা দেখতে পাচ্ছি 12, টোডারা কোন অঞ্চলে বসবাস করে? এবার প্রশ্ন হচ্ছে, এই বহু স্বামী রাখা নারীরা পৃথিবীর কোন অঞ্চলে বসবাস করতেন? এরা হচ্ছে ভারতে, দক্ষিণ ভারতে। এরা কোন ভারতে? দক্ষিণ ভারতে বসবাস করে। এরপরে আমরা দেখব যে দক্ষিণ ভারতের টোডা উপজাতিদের মধ্যে এমন এক ধরনের বিবাহ ব্যবস্থা প্রচলিত আছে যা তিব্বতীদের মধ্যেও প্রচলিত। এখানে কোন ধরনের বিবাহের কথা বলা হয়েছে? তো এটা আমরা পূর্বের প্রশ্নে দেখতে পেয়েছি যে এটা আসলে বহুস্বামী বিবাহের কথা বলা হয়েছে। আমাদের উত্তর হবে এ। এরপর আমরা দেখছি 14 নম্বর প্রশ্ন, কোন বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর ভাইয়ের বিবাহকে যে বিবাহ বলে চিহ্নিত করা হয়? অর্থাৎ কোন একজন নারীর স্বামীর মৃত্যুর পর সেই নারী যদি স্বামীর ভাইকে বিবাহ করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো লেভিরেট বিবাহ। এরপরে এটা আমরা আমাদের সামাজিক প্রতিষ্ঠান অধ্যায়ের যে বেসিক ক্লাস আছে, সেখানে লেভিরেট এবং সরোরেট বিবাহ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তোমরা অবশ্যই মানবিক জ্ঞানের পেজ থেকে ভিডিওটা মানে ক্লাসটা করে নিবে। এরপরে আমরা দেখব মৃত স্ত্রীর বোনকে বিবাহ করার রীতি কি বলে? এবার ধরো কোন একজন পুরুষের স্ত্রী ইন্তেকাল করেছেন, এখন সেই পুরুষ তার স্ত্রীর যে বোন, অর্থাৎ তার সেবিকা
কে বিবাহ করলো, তাহলে সেই বিবাহকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সরোরেট বিবাহ। আমাদের উত্তর হবে বি। আমাদের এরপরের প্রশ্নটি হচ্ছে সরোরেট ম্যারেজকে বিশ্লেষণ করলে যে বিষয়টি পরিলক্ষিত হয়। তো আমরা সরোরেট ম্যারেজকে যদি বিশ্লেষণ করি বা এটা সংজ্ঞায় যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো যদি কোনো স্বামীর স্ত্রী ইন্তেকাল করে এবং স্বামী যদি স্ত্রীর বোনকে অর্থাৎ তার শ্যালীকে বিবাহ করে, তাহলে সেটাকে আমরা বলি সরোরেট ম্যারেজ। তাহলে কি পেলাম আমরা বিশ্লেষণ করে? যে মৃত স্ত্রী বোনকে বিবাহ। খুব সহজ। আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে পরিবার কি? 17 নম্বর। পরিবার হচ্ছে একদল স্বাধীন জনগোষ্ঠী, একটি শৃঙ্খলিত গোষ্ঠী, কিছু লোকের একত্রে বসবাস, রক্ত সম্পর্কীয় লোকজন। পরিবার হচ্ছে একটি শৃঙ্খলিত গোষ্ঠী। এরপর আমরা দেখব 18 নম্বর প্রশ্ন নিচে কোনটি অকৃত্রিম ও মৌলিক সামাজিক সংস্থা? কোনটি অকৃত্রিম এবং মৌলিক সামাজিক সংস্থা? হচ্ছে পরিবার। এরপরে আমরা দেখব 19 সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি? আমরা এটাও জানি সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন হচ্ছে তোমার পরিবার। পরিবারই সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন। এরপর আমরা দেখব প্রশ্ন নম্বর 20 যে কোনটি হতে মানুষ ব্যক্তিত্ব গঠন করতে ও স্বাধীনভাবে চিন্তা করতে শিখে? কোথা থেকে মানুষ ব্যক্তিত্ব গঠন করতে এবং স্বাধীনভাবে চিন্তা করতে শিখে? পরিবার থেকেই। পরিবার থেকেই মানুষ ব্যক্তিত্ব গঠন করতে শিখে এবং স্বাধীনভাবে চিন্তা করতে শিখে। পরিবারই তাকে এই সুযোগটি তৈরি করে দেয়। এরপরে আমরা দেখব মানব সমাজের প্রথম ধরনের পরিবার হিসেবে কোন পরিবারের সূত্রপাত হয়? মানব সমাজের প্রথম ধরনের পরিবার হিসেবে কোন পরিবারের সূত্রপাত হয় এটা আমরা জানি। এটা আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। আমরা মানবিজ্ঞানের স্লাইডে বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরেছি। তোমরা যদি সেগুলো পড়ো তাহলে অবশ্যই বিষয়টি জেনে থাকবে যে কনসেনগুইন পরিবারের প্রথম ধরনের পরিবার হিসেবে সূত্রপাত হয়। এরপর আমরা দেখব আপন বা জ্ঞাতি সম্পর্কের কয়েকজন বোনের সঙ্গে একদল পুরুষের বা আপন জ্ঞাতি সম্পর্কের কয়েকজন ভাইয়ের সঙ্গে একদল মহিলার যৌথ বিবাহের ভিত্তিতে কি ধরনের পরিবার গড়ে ওঠে? এটা হচ্ছে ফুনালুয়ান পরিবার। অর্থাৎ কয়েকজন জ্ঞাতি সম্পর্কে কয়েকজন বোনের সঙ্গে, তা আপন কয়েকজন বোনের সঙ্গে যদি একদল আপন ভাই বিবাহ করে বা আপন ভাইয়ের সাথে বোনের বিবাহ হয় একদল, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে পুনালুয়ান পরিবার হিসেবে গণ্য করি। এরপরে আছে কোন পরিবার সাধারণত একটি সন্তান জন্মের পর বিলুপ্ত হয়ে যেত? সেটা হচ্ছে সিন্ডিসমিয়ান ফ্যামিলি। এই সিন্ডিসমিয়ান ফ্যামিলি হচ্ছে যে একটি সন্তান জন্মের পরে বিলুপ্ত হয়ে যায় এই ধরনের একটি ফ্যামিলি। এটা মনে রাখতে হবে আমাদেরকে। এরপরে হচ্ছে একজন পুরুষ একজন নারীর মধ্যে অস্থায়ী যুগল বন্ধনে গঠিত পরিবারকে কি পরিবার বলে? এই যে একটু আগে আমরা যেটা দেখেছি যে নারী পুরুষের মধ্যে অস্থায়ী যদি কোনো যুগল বন্ধি হয়, নারী পুরুষ অস্থায়ীভাবে, যে একটি সন্তান হওয়ার পরে তাদের আর সেই যুগল বন্ধি থাকে না, তারা আলাদা সেপারেট হয়ে যায়, সেটাকে আমরা কি বলি? সরি, এটা ভুলে আমাদের হাত লেগে গেছে। আমাদের উত্তর হচ্ছে সিন্ডিসমিয়ান ফ্যামিলি। উত্তর হবে কোনটা? সি। এরপরে আমরা দেখব আধুনিক পরিবারের সর্বজনীন রূপ কোনটি? আধুনিক পরিবারের সর্বজনীন রূপ হচ্ছে আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে 24 নম্বর একজন পুরুষ একজন নারীর মধ্যে অস্থায়ী যুগল বন্ধনে গঠিত পরিবারকে কি পরিবার বলে? তো আমরা একটু আগে দেখেছি 23 নম্বরে যে একটি সন্তান হওয়ার পরে যে পরিবার আর স্থায়ী হয় না, ভেঙে যায়, সেটাকে কি বলা হয়েছে? সিন্ডিসমিয়ান। তো এটি হচ্ছে সেই পরিবার যেখানে একজন পুরুষ নারীর মধ্যে যুগলবন্দী হওয়ার পর একটি সন্তান হওয়ার পরে তারা আবার সেপারেট হয়ে যায়, এটাকে আমরা বলি সিন্ডিসমিয়ান পরিবার। এরপরে আমরা যাব আধুনিক পরিবারের সর্বজনীন রূপ কোনটি? আধুনিক পরিবারের সর্বজনীন রূপ হচ্ছে মনোগ্যামিয়ান ফ্যামিলি। এরপরে আমরা দেখব যে পরিবারের নেতৃত্ব দানের ক্ষমতা পরিবারের বয়স্ক মেয়েদের উপর ন্যস্ত থাকে তাকে কি পরিবার বলে? যে পরিবারের নেতৃত্বদানের ক্ষমতা নারীর হাতে থাকে সেটাকে আমরা কি বলবো? সবাই জানি মাতৃপ্রধান পরিবার। এরপরে আমরা দেখব কাদের মধ্যে মাতৃপ্রধান পরিবার লক্ষ্য করা যায়। 23 নম্বর প্রশ্ন যে কাদের মধ্যে মাতৃপ্রধান পরিবার লক্ষ্য করা যায়? মাতৃপ্রধান পরিবার লক্ষ্য করা যায় হচ্ছে গারো উপজাতিদের মধ্যে। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের আমাদের একটি অধ্যায় আছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পরিচয়, সেখানে আমরা এই বিষয়ে বিস্তারিত পড়ব।
এবং এই বিষয়ে তোমরা মানবিজ্ঞানের পেজে আমার ক্লাস পেয়ে যাবে। এরপরে আমরা দেখছি 28 নম্বর প্রশ্ন, যে বসবাসের স্থানের উপর ভিত্তি করে পরিবার কত প্রকার? বসবাসের স্থানের উপর ভিত্তি করে পরিবার 3 প্রকার। একটি হচ্ছে মাতৃবাস, একটি হচ্ছে পিতৃবাস, আর একটি হচ্ছে যারা বিবাহের পরে বাবার বাড়িতে থাকে অথবা বিবাহের পরে মায়ের বাড়িতে থাকে স্বামী স্ত্রী। আর একটা হচ্ছে যে বিবাহের পরে এরা মায়ের সাথে থাকে, বাবার বাড়িতেও থাকে না, মায়ের বাড়িতে থাকে না। আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে 29 নম্বর, স্বামী স্ত্রী দুজন মিলে অথবা তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে গঠিত পরিবারকে কি বলে? স্বামী স্ত্রী আর তাদের অবিবাহিত সন্তান, খুবই ছোট ফ্যামিলি, এটাকে আমরা বলবো অনুপরিবার। এরপরে আমরা দেখব 30, সন্তান জন্মদান পরিবারের কোন ধরনের কাজকে নির্দেশ করে? সন্তান জন্মদান পরিবারের কোন ধরনের কাজকে নির্দেশ করে সেটা আমরা জানি জৈবিক কাজ। এরপরে আমরা দেখব 31 নাম্বার, শিক্ষার প্রাথমিক পাঠ শিশু কোথায় গ্রহণ করে? কোথায় গ্রহণ করে? আমরা আমাদের জীবনের প্রাথমিক পাঠ গ্রহণ করি পরিবারের সদস্যদের কাছে। এরপরে 32 নম্বর প্রশ্ন হচ্ছে, পরিবারের সাথে ব্যক্তির সম্পর্ক কেমন? পরিবারের সাথে ব্যক্তির সম্পর্ক হলো অকৃত্রিম, নিরবিচ্ছিন্ন, অবিচ্ছেদ্য। অকৃত্রিম, নিরবিচ্ছিন্ন, অবিচ্ছেদ্য। অকৃত্রিম, অবিচ্ছেদ্য, নিরবিচ্ছিন্ন নয়। পরিবারের থেকে আমরা অনেক সময় দূরে থাকি, সব সময় পরিবারের সাথে আমাদের থাকা হয় না, বিচ্ছিন্ন থাকা হয়, কিন্তু আমাদের সম্পর্কটা সবসময় অকৃত্রিম থাকে এবং অবিচ্ছেদ্য থাকে। তাহলে আমাদের উত্তর হবে 1 ও 3 বি। এরপরে 33 নম্বর প্রশ্ন হচ্ছে, ইংরেজি কিন শব্দের অর্থ কি? আমরা সবাই জানি ইংরেজি কিন শব্দের অর্থ হচ্ছে জ্ঞাতি বা আত্মীয়। 34 নম্বর প্রশ্ন, প্রাচীন কিংবা আধুনিক প্রায় সব সমাজেই সমাজ কাঠামোর অন্যতম মূল ভিত্তি কোনটি? প্রাচীন কিংবা আধুনিক প্রায় সকল সমাজেই সমাজ কাঠামোর অন্যতম মূল ভিত্তি হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। আমরা জ্ঞাতি সম্পর্ক পাঠে এই বিষয়টি দেখেছি। এরপরে আমরা দেখব 35, কোনটির গুরুত্ব বোঝাতে বলা হয়ে থাকে পানির চেয়ে রক্তের ঘনত্ব বেশি? কোনটির গুরুত্ব বোঝাতে এটা বলা হয়ে থাকে? অবশ্যই সেটা বোঝানো হয়, জ্ঞাতি সম্পর্ক বোঝাতে বলা হয়ে থাকে পানির থেকে রক্তের ঘনত্ব বেশি। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের 36 নাম্বার, যে পরিবারের সদস্যরা পরস্পর আবদ্ধ কিভাবে? রক্ত সম্পর্কীয় সূত্রে, আত্মীয়তার সূত্রে, বৈবাহিক সূত্রে। পরিবারের সদস্যরা পারস্পরিক রক্ত সম্পর্কীয় এবং বৈবাহিক সূত্রে আবদ্ধ। আমাদের তাহলে উত্তর হলো 1 এবং 3। আত্মীয়তার সূত্রে না, আত্মীয় জ্ঞাতি সম্পর্ক তো হচ্ছে পরিবারের বাইরেও হতে পারে, পরিবারের মধ্যে রক্ত সম্পর্ক এবং বৈবাহিক সূত্র। এরপর আমরা দেখব জ্ঞাতি সম্পর্কের বন্ধন হলো সামাজিক সংহতির ভিত্তি। এটি কার অভিমত? এটি হচ্ছে হেনরি মর্গানের অভিমত। আমি উক্তিগুলোর ক্ষেত্রে বারবার বলে থাকি যেগুলো কিন্তু তোমাদেরকে ভালো মুখস্থ করতে হবে ভালো কোনো সোর্স থেকে, এবং সেটার জন্য তোমাদের পাশে আছে মানবিজ্ঞানের পেজে তোমরা স্লাইডগুলো পেয়ে যাবে, সেখানে বিভিন্ন উক্তিগুলো কারা করেছেন সেই বিষয়ে, এবং সেই উক্তিগুলো কোন বইয়ে কোন গ্রন্থে তিনি উল্লেখ করেছেন সেগুলো তোমরা পেয়ে যাবে। আমাদের এরপরের প্রশ্ন হচ্ছে, মর্গানের মতে জ্ঞাতি সম্পর্কের রীতি কয় ধরনের? মর্গানের মতে জ্ঞাতি সম্পর্কের রীতি 2 ধরনের। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে, আমার নিজের ভাই এবং পিতার ভাইয়ের পুত্ররা সবাই আমার ভাই, এর দ্বারা কি ধরনের জ্ঞাতি প্রথা বোঝানো হয়েছে? এখানে আমার নিজের ভাই এবং পিতার ভাইয়ের পুত্ররা সব, এখানে বোঝানো হয়েছে শ্রেণীবাচক, অর্থাৎ এখানে আমার নিজের ভাই এবং পিতার ভাইয়ের পুত্ররা সবাইকে একটা শ্রেণীতে আনা হয়েছে, যার কারণে এটাকে শ্রেণীবাচক বলা হয়েছে। এর মাধ্যমেই 39টি প্রশ্ন আমাদের ছিল, এর মাধ্যমে আমাদের আজকের এমসিকিউ সলভ ক্লাসটি শেষ হলো। আমরা পরবর্তীতে এই অধ্যায়ের সৃজনশীলের উপরে একটি ক্লাস নেব ইনশাআল্লাহ, এবং এখানে যে 39টি প্রশ্ন আছে আশা করা যায় তোমাদের ফাইনাল পরীক্ষায় এর থেকে তোমরা কমন পাবে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।